নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ভগবান মহাদেবের শহর বারাণসীতে। বারাণসী আপনারা কিভাবে যাবেন এবং ওখানে কি কি দেখবেন, কোথায় থাকলে সুবিধা হবে, মন্দিরে কিভাবে পুজো দেবেন, আশেপাশে জায়গাগুলো কিভাবে ঘুরে দেখবেন, সমস্ত ব্যাপারে আমি আলোচনা করব। আপনারা আমার ভিডিওটা মন দিয়ে দেখুন, আপনাদের বারাণসী ভ্রমণের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাহলে বন্ধুরা আমার সঙ্গে চলুন বারাণসী। প্রথমেই চলে এসেছি কলকাতা স্টেশনে। এখন রাত্রি 10:20, 10:45 শব্দভেদী এক্সপ্রেস ধরে বারাণসী যাব। সারা রাত ট্রেনে কাটিয়ে আমরা বারাণসীতে গঙ্গার ব্রিজ পার হচ্ছি। একটু বাদেই বারাণসী জংশনে নেমে যাব। বারাণসী জংশনে ট্রেন থেকে নেমে গেছি। এখান থেকে বেরিয়ে একটা অটোতে করে আমরা হোটেলে পৌঁছাবো। আপনারা হোটেল নিতে চাইলে কোন জায়গায় হোটেল নিলে সবচেয়ে ভালো, আপনারা সবসময় চেষ্টা করবেন গির্জাঘর ক্রসিংয়ের কাছে হোটেলে থাকতে। এখানে থাকলে সুবিধে কি হবে, যে কোনো অটো এবং গাড়ি কিন্তু আপনাদের হোটেল অবধি পৌঁছাতে পারবে এবং সেখান থেকে মাত্র 500 মিটার হাঁটা দূরত্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জায়গা, একটা হলো দশাশ্বমেধ ঘাট এবং আরেকটা হলো কাশী বিশ্বনাথ মন্দির। দুটোই কিন্তু হেঁটে আপনারা চলে যেতে পারবেন। আমরা এই হোটেলে ছিলাম, হোটেল স্যাফরন, একদম গির্জাঘর ক্রসিংয়ের একদম পাশেই। এই যে দেখা যাচ্ছে সাদা রঙের গির্জা, এবং এখানটায় থাকলে সব দিক থেকে সুবিধা, কারণ এখানে সমস্ত রকম বেনারসি শাড়ির বিভিন্ন দোকান থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা হাতের কাছে পাবেন। এই যে এই দিক দিয়ে গেলে 500 মিটার মতো হাঁটলেই আপনারা মন্দিরের একদম 4 নম্বর গেটে পৌঁছে যাবেন। আমি 4 নম্বর গেটে পৌঁছে গেছি। এখানে ভেতরের কোনো ভিডিও আপনাদের দেখাতে পারবো না, কারণ মোবাইল জমা রাখতে হয়। এই ভেতর দিয়ে ঢুকে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। দুটো মন্দিরেই পুজো দিতে পেরেছি, কাশী বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণা মন্দির, এবং তারপরে এপাশে কিন্তু গঙ্গার পাড়েও চলে এসেছি। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আস্তে আস্তে রাস্তা ধরে আমরা এগোচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এখানে কিন্তু বারাণসীতে কিন্তু কয়েকটা জিনিস খুব বিখ্যাত। এক হচ্ছে লস্যি, রাবড়ি, এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায়। এছাড়া আপনারা পাবেন বিখ্যাত সব বেনারসি শাড়ি এবং বেনারসের বিখ্যাত পান। এছাড়া বিভিন্ন ধরনের চাটেরও দোকান আছে। পরে পরে আমি আস্তে আস্তে আপনাদের সব দেখাবো। চলে এসেছি ঘাটে। এখান থেকে একটা নৌকো নিয়ে বিভিন্ন ঘাটগুলো আমরা ঘুরে দেখব। নৌকোর ভাড়া জনপ্রতি মোটামুটি 200 টাকা। তবে প্রথমেই কিন্তু আপনাদের 200 টাকায় ওরা বলবে না, প্রথমে অনেক বেশি বলবে, 450, 500 এইসব ভাড়া বলবে, কিন্তু আপনাদের কিন্তু একটু দরদাম করে 200 টাকাতেই আপনারা যেতে পারবেন। আর কেউ যদি আলাদা একটা নৌকা নিতে যান তাহলে কিন্তু অনেক বেশি খরচ পড়বে, অন্তত 2000 থেকে 2500 টাকা খরচ পড়বে। আমরা জনপ্রতি 200 টাকা দিয়ে নৌকায় উঠে গেছি। আবার কেউ যদি সকালের দিকে নৌকায় ওঠেন তাহলেও কিন্তু আরও কমে হয়ে যাবে, 100 টাকাতেই হয়ে যাবে। বিকেলে বা সন্ধ্যের সময় নৌকায় উঠলে কিন্তু 200 টাকা করে দিতে হবে। এরা বিভিন্ন ঘাটগুলো আমাদের ঘুরিয়ে দেখাবে। এই নৌকা ভ্রমণ শেষ হওয়ার পর এখানে যেটা চলে এসেছি সেটা হলো যন্তর মন্তর, একদম দশাশ্বমেধ ঘাটের পাশেই। এটা নির্মাণ করেছিলেন মহারাজা জয় সিং। সারা ভারতে এরকম 5টা যন্তর মন্তর আছে: জয়পুর, দিল্লি, উজ্জয়িনী, বারাণসী এবং মথুরা।
এই যন্তর মন্তরের উপরে উঠলে আবার এই সুন্দর গঙ্গার ভিউ পাওয়া যায়। এবং এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ করে না, খুব ভালো ঘুরে দেখতে পারবেন। এছাড়া এখন যেটা দেখছেন এটা হলো লাইট অ্যান্ড সাউন্ড শো, এটাও কিন্তু যন্তর মন্তরে ঢুকলেই দেখতে পারবেন। 25 টাকার টিকিট কেটে ঢুকলেই সবগুলো আপনারা একবারে দেখতে পারবেন। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা হওয়ার পর আমরা আবার বেরিয়ে এসেছি এবং হেঁটে সেই গির্জা মোড় বা গির্জাঘর ক্রসিংয়ের কাছে চলে এসেছি। এখানে বিখ্যাত চাটের দোকান আছে, কাশি চাট ভাণ্ডার, প্রচুর ভিড় হয়। এটা কাশির অন্যতম একটা নামকরা চাটের দোকান। এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন চাটের টেস্ট নিতে পারবেন। আজকের মতো আমাদের ঘোরা শেষ হলো। এবারে দ্বিতীয় দিন সকালে বেরিয়ে পড়েছি। আজকে আমরা মূলত দেখব বারাণসীর কাছাকাছি যে লোকাল জায়গাগুলো আছে, বিভিন্ন মন্দির, এবং চেষ্টা করব রামনগর ফোর্ট ঘুরে দেখতে। সমস্ত মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই সব জায়গার ভিডিও দেখাতে পারবো না। যেখানে ক্যামেরা নিয়ে যেতে দেবে সেই ভিডিওগুলো দেখাতে পারবো। প্রথমেই চলে এসেছি বারাণসীর ইস্কন মন্দিরে। মন্দিরের বাইরেটা দেখছেন, ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। এরপরে এই যে মন্দিরটা দেখছেন, এটা হলো মণি মন্দির। এটা খুব বিখ্যাত একটা মন্দির। এই মন্দিরের ভেতরে 151টা শিবলিঙ্গ আছে। মন্দিরের মূল উপাস্য দেবতা কিন্তু প্রভু শ্রীরাম। এছাড়া কিন্তু এখানে মহাদেব, হনুমান থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে আছে। খুব ভালো লাগবে মন্দিরটা ঘুরে দেখতে। মন্দিরের প্রবেশদ্বারে একটা বড় সড়ো শিবলিঙ্গ রাখা থাকে। এরপরে চলে এসেছি দুর্গা মন্দির, খুব বিখ্যাত একটা মন্দির, কিন্তু এই দুর্গা মন্দিরের ভেতরেও ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। দুর্গা মন্দিরের পর চলে এসেছি তুলসী মানস মন্দিরে। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা প্রভু শ্রীরাম। কেন এই মন্দিরটার এমন নামকরণ? এখানটায় মনে করা হয় এখানটায় তুলসীদাস এখানে বসেই রচনা করেছিলেন রামায়ণ। হিন্দিতে তিনি রামায়ণ রচনা করেছিলেন এই জায়গাটায় বসে, এবং এই মন্দিরের সমস্ত দেওয়ালে পুরো রামায়ণ কিন্তু লেখা আছে। এরপরে চলে এসেছি ত্রিদেব মন্দির। 3টি প্রধান হিন্দু ধর্মের দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 দেবতার মূর্তি এখানে আছে, এই জন্য এর নাম ত্রিদেব মন্দির। এরপরে আমরা চলে যাব সংকটমোচন হনুমান মন্দির এবং কাল ভৈরব মন্দিরে। কিন্তু এই দুটো মন্দিরে কোনোভাবে অনেক আগে থেকেই মোবাইল জমা রেখে দেয়, ফলে এই দুটো মন্দিরের কোনো ছবি বা ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। এরপরে চলে এসেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। মধ্যে যে মন্দির আছে শ্রী বিশ্বনাথ মন্দির, এখানে বাইরে ওরা জুতো রাখতে বলবে, কিন্তু আপনারা চাইলে এর পরের গেটেও জুতো নিয়ে ঢুকতে পারবেন এবং যে কোনো জায়গায় নিজেরা খুলে রেখেই মন্দির দর্শন করতে পারবেন। এখানে জুতো রাখার জায়গা আছে, কিন্তু না রাখলেও চলবে। এখান দিয়ে এবারে ভেতরে ঢুকে যাব। ভেতরে ঢুকে এসেছি। এটা পণ্ডিত মদন মোহন মালব্য এই মন্দিরটা তৈরি করেছিলেন। এটা কাশী বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যেই মন্দিরটা।
এইবারে আমরা আস্তে আস্তে গঙ্গা পেরিয়ে চলে যাব রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট এটা ঢোকার প্রথম প্রবেশদ্বার। 1750 সালে এটি তৈরি করেছিলেন কাশীর রাজা বলবন্ত সিং। ফোর্টের প্রথম গেটের মধ্য দিয়ে ঢুকে এসেছি। এখানটায় টিকিট কেটে নিতে হবে। বিশাল বড় একটা মিউজিয়াম আছে। টিকিটের মূল্য বড়দের জন্য 80 টাকা এবং 5 থেকে 12 বছরে বাচ্চাদের জন্য 20 টাকা। আর একটা জিনিস এখানে বারবার সমস্ত জায়গায় লেখা থাকছে, মিউজিয়ামের মধ্যে কেউ যদি মোবাইলের ছবি তোলে তাহলে সঙ্গে সঙ্গে 500 টাকা এরা ফাইন করে দেবে। এই যেখানে ভালোভাবেই লেখা আছে 500 টাকা ফাইন করে দেবে। তারপরের গেটটা দিয়ে আমরা ঢুকবো, এটা মেন গেট, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে এ পাশের গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। এই গেটটা দিয়ে আমরা প্রথমে ঢুকবো না, আমরা প্রথমে মিউজিয়ামে ঢুকবো। মিউজিয়াম দেখতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, তারপরে আমরা বাকিগুলো দেখব। এই মিউজিয়াম দেখা আমাদের হয়ে গেল। কোনো কিছুই দেখাতে পারলাম না কারণ 500 টাকা ফাইন নেবে লেখা ছিল। সিঁড়ি দিয়ে নেমে আসছি মিউজিয়ামের। এইবারে আমরা গঙ্গার পাড়ে যাব। এখানে একটা রাস্তা আছে সরু গলি মতো, সেটা দিয়ে একদম কিন্তু গঙ্গায় ওঠা যাবে। এটা আপনাদের দেখাবো, আমি পুরোটাই এই রাস্তাটা দিয়ে যাব আস্তে আস্তে। আপনারা কিন্তু কেউ যদি রামনগর ফোর্টে যান অবশ্যই, কিন্তু অনেকে কিন্তু এটার ব্যাপারে জানে না, অবশ্যই এই রাস্তাটা দিয়ে একদম গঙ্গায় যাওয়া যায়, আপনারা যাবেন। আস্তে আস্তে যাচ্ছি। এটা দিয়ে গেলে একদম গঙ্গার পাড়ে পৌঁছাবো। এই যে এবারে প্রায় পৌঁছে গেলাম। এটা দিয়ে বেরোলেই এই চলে এসেছি। এই যে দেখুন কত সুন্দর এখান থেকে নদীর ভিউটা দেখা যাচ্ছে, এবং এই গঙ্গার ধার থেকে কিন্তু প্রাসাদটাকেও খুব সুন্দর লাগবে। এই যে এদিক থেকে পুরো রামনগর ফোর্টটা দেখা যাচ্ছে, এর কিছুটা অংশ। এখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারবেন। এবার আবার পুনরায় ফিরে আসছি এই দিক দিয়ে। এই যে এবারে বেরিয়ে যাব আমরা। কিন্তু 2 নম্বর গেটের ভেতরে ঢুকেই কিন্তু গঙ্গার পাড়ে যাওয়া যায়। প্রথম গেটে ঢুকলে কিন্তু যেতে হবে। এই যে দূরে গেট দেখা যাচ্ছে, এটা দিয়ে বেরিয়ে গেলে প্রথম গেটে পৌঁছাবেন। এর অনেকগুলো স্তর আছে এই ফোর্টটার, আপনারা গেলে ভালো করে এই যে এই গেটটা দিয়ে আপনাদের বেরিয়ে যেতে হবে, দিয়ে আবার মেন গেট দিয়ে বেরোতে পারবেন। এই যে সিঁড়ি দিয়ে অনেকে উঠছে নামছে। এটা দেখা হয়ে গেল আমাদের। দ্বিতীয় দিনের আমাদের দেখা শেষ হয়ে গেছে। এবার তৃতীয় দিন সকালে বেরিয়ে পড়েছি। আজকে গন্তব্য হচ্ছে ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা সারনাথ। সারনাথে প্রথমে যে মন্দিরটায় যাব, এটাই হচ্ছে মেন মন্দির, সারনাথ মন্দির। এটার মধ্যে ঢুকবো। এই মন্দিরে কিন্তু ভগবান বুদ্ধের দাঁত কিন্তু সংরক্ষিতভাবে রাখা আছে, এবং বছরে মাত্র 2 বার এই দাঁতটাকে দেখানো হয়। খুব সুন্দর ভগবান বুদ্ধের মূর্তি। এখান থেকে বেরিয়ে এসেছি মন্দিরটা থেকে। দূরে দেখা যাচ্ছে ধামেক স্তূপ, এবং এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বোধিবৃক্ষ। বোধিবৃক্ষের একটা অংশ এখানে নিয়ে এসে সেটাকে আবার লাগানো হয়েছে, এবং এটাই সেই জায়গা যেখানে ভগবান বুদ্ধদেব প্রথম তার 5 জন শিষ্যের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তাদের উপদেশ দিয়েছিলেন।
বোধিবৃক্ষের কাছ থেকে কিন্তু এই যে মন্দিরটা আবার দেখা যাচ্ছে। এরপরে যেটায় চলে এসেছি এটা হলো জাপানি মন্দির। সারনাথে বিভিন্ন বৌদ্ধ যে দেশ আছে তারা বিভিন্ন মন্দির এখানে বানিয়েছে। এই যে বুদ্ধদেবের স্থায়িত্ব মূর্তি, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, তিব্বত বিভিন্ন দেশের তাদের বিভিন্ন মন্দির তৈরি করেছে। এটা একটা নির্মীয়মান মন্দির, এটার নাম হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ। এটা এখনও কমপ্লিট হয়নি। এইবারে চলে এসেছি চৌখণ্ডী স্তূপ। এটা আমরা দেখব। এই চৌখণ্ডী স্তূপ হলো সারনাথের একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। এখানে ভগবান বুদ্ধদেব তার প্রথম 5 জন শিষ্যের সঙ্গে প্রথম এখানটায় দেখা করেছিলেন বা মিলিত হয়েছিলেন। এটা কাছ থেকে দেখলে আরও অনেক বড় লাগবে এবং এই জায়গাটায় কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারবেন। এই চৌখণ্ডী স্তূপ এটা দেখা হয়ে যাওয়ার পর চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ধামেক স্তূপ। সম্রাট অশোক নির্মাণ করেছিলেন এই স্তূপটা। এর পাশেও একটা মন্দির আছে এবং এখানে স্তূপটার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ধ্বংসাবশেষ আছে। এই ধ্বংসাবশেষগুলো সম্রাট অশোকের তৈরি, সেগুলো এখন বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে। এটার নাম হচ্ছে ধর্মরাজিকা স্তূপ। এটা পুরোটা ঘুরে দেখতে আপনাদের অনেক সময় লাগবে। এইগুলো সব দেখা হয়ে যাওয়ার পরে অবশ্যই এখানে যেটা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে সারনাথ মিউজিয়াম। একটু পরে আপনাদের দেখাবো। এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে সারনাথ মিউজিয়ামের ভেতরে কিন্তু সমস্ত রকম ক্যামেরা অ্যালাউ করা হয়। মিউজিয়ামের মধ্যে ঢুকে গেছি। এখানে প্রচুর মূর্তি, অনেক কিছু এখানে আছে। আমি অল্প কিছু সামান্য কিছু দেখাবো আপনাদের। বুদ্ধদেবের বিভিন্ন মূর্তি থেকে শুরু করে তখনকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সামগ্রী সব এখানে রাখা আছে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভ এবং অশোক চক্র। একদম আসল সম্রাট অশোকের সময়ের যে অশোক স্তম্ভ সেটা আমি আরও ভালো করে দেখাবো। বর্তমান ভারত সরকারের যে প্রতীক সেই আসল অশোক স্তম্ভের ছবি এখানে দেখতে পাচ্ছেন। সারনাথ মিউজিয়ামের মধ্যে এই অশোক স্তম্ভটি রাখা আছে। অশোক চক্র, এটা চারদিকে ঘুরিয়ে আপনাদের দেখাবো। কিছু কিছু একটু ভেঙে গেছে বিভিন্ন জায়গায় অশোক স্তম্ভ, কিন্তু এখনও কিন্তু যথেষ্ট সুন্দর আছে। এটা হলো অশোক চক্র, এটা প্রায় ভেঙে গেছে, কিছুটা অংশ আছে। এই যে বিভিন্ন তখনকার দিনের সোনার বিভিন্ন অলংকার এখানে রাখা আছে। এগুলো হাত দেওয়া একদম সম্পূর্ণ নিষেধ। এটা দেখে নেওয়ার পর এবারে আবার চলে যাচ্ছি। যেটা দেখবো এর কাছাকাছি একটা বিখ্যাত মন্দির আছে। আমাদের ড্রাইভার দাদা এটা নিয়ে গেলেন, এটা আমাদের লিস্টে ছিল না। খুব বড় একটা মন্দির, এটা হচ্ছে সর্বেত মহামন্দির ধাম। বিশাল বড় একটা মন্দির। এই মন্দিরটা দেখে নেব। এটা সারনাথ থেকে কিন্তু অটোতে করে মিনিট 10 লাগবে। আপনারা সারনাথ গেলে অবশ্যই মন্দিরটায় যাবেন। এইবারে আবার গঙ্গা পেরিয়ে চলে যাব, এখন একটু দূরেই যেতে হবে।
চুনার ফোর্ট বা চুনার দুর্গ। প্রায় 1 ঘন্টা জার্নি করে এখানে পৌঁছে গেছি, কিন্তু ফোর্টে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু খুবই খারাপ। এতক্ষণ ভালো রাস্তায় এসছি, কিন্তু এই প্রায় 1 কিলোমিটার মতো ফোর্টে যাওয়ার রাস্তাটার কন্ডিশন ভালো না। ফোর্টের মেন গেট, এখানটায় ঢুকে যাব। এই ফোর্টটা প্রথম নির্মাণ করেছিলেন রাজা বিক্রমাদিত্য, উজ্জয়িনীর রাজা। পরবর্তীকালে এটা শের শাহের দখলে চলে যায় এবং আরও পরে এটি আকবর দখল করেন। পরে কিছুদিনের জন্য এটা কাশীর রাজার দখলে ছিল। সবশেষে কিন্তু ইংরেজরা এই ফোর্টটায় কিন্তু তাদের সৈন্যদের রাখত। খুব সুন্দর এই ফোর্টটা, কিন্তু এর বেশিরভাগ অংশ এখন বন্ধ আছে, নতুন করে এটার কাজ চলছে। এই ফোর্টটার কাছেও গঙ্গা আছে, কিন্তু আমাদের যারা সিকিউরিটি ছিলেন তারা যেতে দিলেন না, তাই আমরা ফোর্টের খুব সামান্য অংশই দেখতে পারলাম। পরবর্তীকালে হয়তো পুরো ফোর্টটাই খুলে দেওয়া হবে। আপনারা যদি বারাণসী যান অবশ্যই কিন্তু এই চুনার ফোর্ট বা চুনার দুর্গে যাওয়ার চেষ্টা করবেন। এখানে একটা মন্দিরও আছে দুর্গের মধ্যে ছোটোখাটো, এবং এগুলো যেটা দেখছেন এটা হচ্ছে জেলখানা। তখনকার জেলখানা ছিল, চুনার কিলা কারাগার। এখন এগুলো ভেতরে একদমই ঢুকতে দিচ্ছে না, বেশিরভাগ অংশই কিন্তু বন্ধ, এবং ওই দিকে গঙ্গার পাড়ে যাওয়া যায়, ওদিকেও কিন্তু যেতে দিচ্ছে না। ফোর্ট দেখা হয়ে যাওয়ার পরে আবার চলে এসেছি একদম হোটেলে পৌঁছে। সেখান থেকে আবার বিকেলবেলা অবশ্যই যেটা আমাদের বাকি থেকে গেছে, প্রথম দিনই আমরা পুজো দিয়ে দিয়েছি, কিন্তু আর একটা বড় পার্ট বাকি থেকে গেছে, সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। গঙ্গার আরতি তো দেখতেই হবে, তাই বিকেল আবার যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। প্রচুর এখানে বেনারসি শাড়ির দোকান আছে। আস্তে আস্তে দশাশ্বমেধ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। এখানটায় কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখব। এই চলে এসেছি, এবং এখানেও কিন্তু আপনাদের এখন, আমরা পুজোর সময় গেছিলাম, এখন কিন্তু সন্ধ্যা আরতি দেখতে গেলে ওটা একটা উঁচু জায়গায় কিন্তু আরতিটা করবে, এবং আপনাদের কিন্তু নৌকায় বসে দেখতে হবে। অনেক নৌকা আছে, ওরা আপনাদের ডাকবে, একটু দরদাম করতে হবে, তবে খুব বেশি এখানে দরদামের জায়গা নেই, মোটামুটি 100 টাকা করে নেয়। নৌকার মধ্যে চেয়ার রাখা থাকবে, একটু আগে ভাগে গিয়ে চেয়ারে বসে যাওয়াই ভালো। আমরা অনেকটাই আগে চলে এসেছি, আমাদের নৌকোয় আমরাই প্রথম এসেছি, অন্যান্য নৌকোয় তাও অনেকে বসছে। আমরা কিন্তু একদম সামনে থেকে দেখতে পাবো। ওপরে আরতি কোথায় হবে আমি দেখাবো এক্ষুনি। এই যে অনেক লোক দাঁড়িয়ে আছে, ওরা আস্তে আস্তে আসবে, সব নৌকায় বসেই কিন্তু আরতি দেখতে হবে। এই যে ওপরে ওইখানটা আরতি হবে, এই জায়গাটায় আরতি হবে। এখন দেরি আছে, 6:30টায় শুরু হবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, একটু বাদে আরতি শুরু। আস্তে আস্তে সমস্ত নৌকা কিন্তু ভরে যাচ্ছে, আমরা কিন্তু একদম সোজা আছি যেখানে আরতি। অনেক দূরে দূরে নৌকাও কিন্তু প্রচুর লোকজন আছে। আমাদের নৌকাও কিন্তু এখন প্রায় ভর্তি, পুরোটাই ভর্তি হয়ে গেছে। সুন্দর আলো ঝলমলে পরিবেশ, এবং মাইকে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন গান হচ্ছে, আর বারবার অ্যানাউন্স করছে নৌকায় বসলে আপনারা লাইফ জ্যাকেট পরে বসে। একটু বাদে আরতি শুরু হবে। আরতির সামান্য অংশ আপনাদের দেখাবো, অযথা ভিডিও বেশি বড় করব না। আর আরতি দেখতে গেলে কিন্তু অবশ্যই দশাশ্বমেধ ঘাটেই আপনাদের আসতে হবে। অন্য সময় কিন্তু গঙ্গার পাড়ে আরতি হয়, এখন যেহেতু জল ভর্তি, ঘাটের বেশিরভাগ অংশই জলে ভর্তি, তাই আরতি ওপরে হয়। এইবার আস্তে আস্তে শুরু হয়ে গেছে, আপনারা আরতিটা দেখতে থাকুন।
প্রায় 1 ঘন্টা ধরে আরতি হয়, কিন্তু আমরা এতক্ষণ দেখিনি, একটু আগেই আমরা বেরিয়ে এসেছি। এইবারে আমরা ধীরে ধীরে আবার হোটেলে ফিরে যাব। আমাদের বারাণসী ভ্রমণ প্রায় শেষ। ফেরার পথে এই যে খুব বিখ্যাত একটা দোকান, সেই গির্জামোড় ক্রসিংয়ের কাছেই রাবড়ি, লস্যি ইত্যাদির দোকান, রসমালাই থেকে শুরু করে বিভিন্ন মিষ্টিও পাওয়া যায়। এখান থেকে চাইলে আপনারা এর স্বাদ নিতে পারেন। এই আমাদের হোটেলের সামনেটাও খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে। এখন যেহেতু দুর্গাপুজো চলছে, এখানেও কিন্তু উৎসবের একটা আমেজ আছে। এইবারে শেষ দিন, বারাণসী দেখা হয়ে গেল। আস্তে আস্তে বারাণসী স্টেশন থেকে ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনারাও ভালো থাকুন। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরে আবার কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণ